খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বিগত পোস্ট বেসিক নার্সিংয়ের অ্যাডমিশন আমরা বিএসসি দিতে চাই, তারপরে আমি পাবলিক হেলথে যে পাশে আমি আবেদন করি, আমার কোশ্চেনটা একটাই থাকবে, শুধুমাত্র সাইটটা আলাদা। তো একটা কোশ্চেন থেকে আমি বিগত 5 বছর 2021 থেকে 2025 পর্যন্ত আপনাদের যে পরীক্ষা হয়ে গেছে, 5টা পরীক্ষা হয়ে গেছে, এই কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে যে বিষয়গুলো পেয়েছি সেটা আপনাদেরকে উপস্থাপনা করব। আপনারা এটা খেয়াল করলে আপনাদেরও প্রস্তুতি নিতে বা পড়তে, সাবজেক্ট পড়তে আপনাদের ভালো হবে। তো যে সাবজেক্টগুলো আমরা পেয়েছি, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের কোশ্চেন পেয়েছি, এছাড়া আমাদের বেসিক সায়েন্সের কোশ্চেন পেয়েছি। সেখানে হচ্ছে সেল থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বিভিন্ন বায়োলজি যে বিভিন্ন প্রকার পার্ট আছে, কোষ, টিস্যু, এখান থেকে কিছু কোশ্চেন হয়েছে। কোশ্চেনগুলো আমরা নিচে দেখবো ইনশাল্লাহ। এরপর আমরা মেজর সাবজেক্ট পেয়েছি অ্যানাটমি, ফিজিওলজি, তার মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, অ্যাডাল্ট হেলথ নার্সিং। এই টপিক থেকে আমরা, এই সাবজেক্টের টপিক থেকে বেশি কোশ্চেন পেয়েছি। এরপর আমরা পেয়েছি ফার্মাকোলজি, ফ্লুইড অর্থাৎ আইভি ফ্লুইড, ফার্মাকোলজি কী দেবো, এই বিষয় থেকে আমরা কোশ্চেন পেয়েছি। এরপর আমরা পেয়েছি মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন পেয়েছি, ইনফেকশন কন্ট্রোল থেকে হ্যান্ড হাইজিনিং যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন পেয়েছি। এরপর আমরা পেয়েছি আমাদের সাবজেক্ট নিউট্রিশন, নিউট্রিশনের কোশ্চেন আসছে, এছাড়া ফুড, ভিটামিন, মিনারেলস, এই রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো আমরা পেয়েছি। আবার আমরা পেয়েছি পেডিট্রিক থেকে কোশ্চেন পেয়েছি, মিডওয়াইফারি থেকে পেয়েছি, কমিউনিটি হেলথ নার্সিং থেকে পেয়েছি, মেন্টাল হেলথ নার্সিং থেকে, এবং নার্সিং ম্যানেজমেন্ট, রিসার্চ, ইথিক্স। এই 12টা আপনাদের যতগুলো কোশ্চেন হয়েছে, মেইনলি যে কোশ্চেনগুলো আমরা বেসিক যে কোর নার্সিং মেডিকেল সাবজেক্টগুলো আছে সেগুলো এই সাবজেক্টগুলো থেকে পেয়েছি। আর জেনারেল কিছু কোশ্চেন আসছে, আগেও আসতো, সেখানে হচ্ছে ইংলিশের থেকে 2-4টা করে কোশ্চেন আসছে। আবার গতবার যেমন আপনাদের জেনারেল নলেজ, এইচডিসি গোল, এমডিসি গোল, এটা স্বাস্থ্য বিষয় হলেও এটা পরে, এছাড়া আমার কম্পিউটার আইটি থেকে কিছু কোশ্চেন আসছে, শর্ট ট্রিক্স আসছে, এইচটিটিপি কি, র্যাম কি, ইউআরএল কি, ঠিক আছে, এই বিষয়গুলো থেকে কিছু কোশ্চেন আসছে। তো আমরা এই সাবজেক্টগুলো আমরা একটু পড়বো, এইগুলো এইচডি যেগুলো আমরা জানবো। তো ইংলিশটা একটু ভোকাবুলারি, প্রেজেন্টেশন, এগুলো অনেক বেশি পড়া। এই ইংলিশ এখন এই সময়ে শেষ করতে গেলে আপনাকে পুরো 2 মাস শুধু ইংলিশ পড়তে হবে। তো সুতরাং আমাদের সামনে যে সহজ বিষয়গুলো আছে সেই সহজ বিষয়গুলো আমরা পড়বো, অত বেশি কঠিন বিষয়ে যাব না। আমাদের এই দক্ষতা বিষয়ক যে কোশ্চেনগুলো যেগুলো আছে আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের, সেই বিষয়গুলো আমরা পড়াশোনা করব। তো এখন আমি আপনাদের সঙ্গে এখানেও সাবজেক্টটা টপিকের ওপরে দিয়েছি, পুরোপুরি একটা সাবজেক্টের প্রথমে সেটা আছে, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে শর্ট সামারি করার জন্য আমি এই বিষয়টা একটু শর্ট করেছি, যে কোন কোন বিষয়গুলো একটু পড়বো, অর্থাৎ কোন কোন বিষয়গুলো এক নজরে আমি দেখতে পাবো। সেখানে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের আমি যে কোশ্চেনগুলো পেয়েছি, আরও আছে, আরও ছোটো ছোটো অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আপনারা টপিকের ভিতরে গিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার থেকে, অর্থাৎ ভাইটাল সাইন, এই অংশ থেকে আমাদের কোশ্চেন আসছে। তারপরে কারেকশন অ্যানাটমিক্যাল সাইট, অ্যাসেসিং অ্যাপিক্যালস পালস, অর্থাৎ পালস থেকে দেখি আমরা কোথায় দেখি ফিফথ পালস কি, এইখান থেকে কোশ্চেন আসছে। আর্টারি প্রাইমারি ইউজ, ইমার্জেন্সি পালস হাইট, আমরা যখন ইমার্জেন্সি পালস হাইট আমরা কখন দেখি, পেশেন্ট যখন অস্বস্তি হয়ে যায় বেশি ইমার্জেন্সি অবস্থায়, আমি হাতে পাচ্ছি না, তখন আমি কোথায় দেখি, সেটা হচ্ছে ক্যারোটিড আর্টারিতে দেখি। তারপরে প্যারামিটার মেজারমেন্ট ইউজিং গ্লাভস, কোকোমা স্কেল, অর্থাৎ আমরা যে জিসিএসসি স্কেল আছে, জিসিএসসি স্কেল থেকে আমাদের কোশ্চেন আসছে। প্যারামিটার্স কনসিডার ফিফথ ভাইটাল সাইন্স, অর্থাৎ ভাইটাল সাইন জিসিএস, এখান থেকে আমাদের বেশি কোশ্চেন আসছে। তো এরপর কিছু কিছু কোশ্চেন রিপিট হয়েছে, হয়তো বা আপনারা অপশনগুলো রিপিট পাবেন না, বাট মেইন বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, সেখান থেকে আমি পেয়ে যাবেন। তো এটা যদি আপনাদের আমি দিয়ে দিই, তাহলে আপনারা এক নজরে কিন্তু দেখতে পারবেন যে আমি কোন কোন সাবজেক্ট থেকে, অথবা আমার সাবজেক্টে যে প্রথম সাবজেক্ট থাকবে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের প্রথম যে সাবজেক্টের পড়া থাকবে, সেখানে কিন্তু প্রথমে এই কোশ্চেনগুলো থাকবে। এরপর আমরা সবচেয়ে বেশি কোশ্চেন পেয়েছি যেখানে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি। তো বেসিক সায়েন্স থেকে আমরা যে কিছু কিছু কোশ্চেন পেয়েছি, যেমন বেসিক সায়েন্সের ভিতর আমাদের কী কী আছে, বেসিক সায়েন্স কিন্তু আমরা পড়েছি ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন নার্সিংয়ে, সেখানে 3টা অংশ ছিল, একটা হচ্ছে বায়োলজির একটা অংশ ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি বলতে ওই যে আমার এক্সরে কি, এক্সরে, তারপরে আলট্রাসোনোগ্রাম, হ্যাজার্ড, এই সব বিষয়ে কিন্তু আমাদের কোশ্চেন ছিল, আপনারা পড়ে আসছেন। তো সেখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আছে। তো দেখি সেখান থেকে কী ধরনের কোশ্চেনগুলো আমাদের আসছিল, আমি শর্টকাট উত্তর দেওয়া হয়েছে, বেসিক ইউনিট অফ দ্য, এটা কোশ্চেন, অর্থাৎ অপশনগুলো এখানে কিন্তু নাই, অপশনগুলো দেখতে গেলে অনেক বড় হবে, অপশনগুলো বোর্ডের কোশ্চেনে লেখা আছে, আপনারা একবার পড়লে বুঝতে পারবেন। আমি বোঝার জন্য শর্টকাটে দিয়েছি কি, বেসিক ইউনিট অফ দ্য অ্যান্ড ফাংশনাল স্ট্রাকচারাল হিউম্যান বডি,
সেল, এই সেল কত সালে আসছে? 25-এ আসছে, 24-এ আসছে, 23, 24, 25 তিনবারই এই কোশ্চেনটা রিপিট হয়েছে। কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল কন্টেনিং জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল সেলের কোনটা নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াস, অর্থাৎ আমাকে নিউক্লিয়াস করতে হবে, সেল করতে হবে, এই অংশগুলো আবার করতে হবে। এরপরে পাওয়ার হাউস অফ দ্য সেল, এটা আমরা মাইটোকন্ড্রিয়া জানি, তো মাইটোকন্ড্রিয়া বিষয়ে এই কোশ্চেনটাও রিপিটেডলি পরীক্ষায় আসছে, সেটাও আমাকে একটু জানতে হবে। প্রাইমারি সাইট অফ প্রোটিন সিনথেসিস উইদিন সেল, তার সেলের প্রোটিন সিনথেসিস কোথায় হয়? আমরা কি জানি? আমরা হচ্ছে রাইবোজোম নিয়ে আমাদের একটু আমরা পড়বো, অর্থাৎ রাইবোজোমটা একবার দেখে যাবো। এই কোশ্চেনটা তো সেখান থেকে আমরা দেখছি, প্রোটিন সিনথেসিস কে করে? রাইবোজোম করে। তারপরে হচ্ছে আমার টিস্যু টাইপ রেসপন্স ফর কভারিং দ্য বডি সারফেস প্ল্যানিং ক্যাভিটিস, অর্থাৎ যে বডি সার্ভিস ক্যাভিটি, অর্থাৎ এটা আমাকে পড়তে হবে, অর্থাৎ আমার শরীরের অর্গানের ভিতরে যে সার্ফেসগুলোতে থাকে, কভারিং করা থাকে, সেটা কী বলা হয়? ইপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ ইপিথেলিয়াল টিস্যু আমাকে একটু পড়তে হবে। তো এইভাবে আমার অনেকগুলো টপিকগুলো হাইলাইট করা আছে, টপিকগুলো আমি হাইলাইট করেছি, কোশ্চেনগুলো হাইলাইট করেছি, এগুলো আমরা পেয়ে যাব। এরপর আমরা দেখি অ্যানাটমি ফিজিওলজি কিন্তু অনেকগুলো আমাদের সিস্টেম আছে, অর্থাৎ 12টার সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করি। তো আমরা দেখি যে 12টা সিস্টেমের ভিতরে সবচেয়ে বেশি কোন কোশ্চেনগুলো আসছে? সবচেয়ে বেশি আসছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সার্কুলেটরি সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কি আসছে? পেস মেকার অফ দ্য হার্ট, এটা 2023 সালে আসছে, 25 সালে রিপিটেড যাওয়া হয়েছে। চেম্বার রিসিভিং অক্সিজেনের ব্লাড, লেফট আর্টারিয়াম, এটা যাওয়া হয়েছে, কোন অক্সিজেনের ব্লাড কোথায় যায়। ইসিজি পি ওয়েভ কি দেখায়? ঠিক আছে, আর্টেরিয়াল ডিপোলারাইজেশন। তারপরে টোটাল ইসিজি লিড কয়টা? এই ইসিজি লিড কয়টা? এটা 2বার আসছে। অর্থাৎ আমি সাল উল্লেখ করে দিয়েছি, মেইন কোশ্চেনগুলো দিয়েছি, সাথে একটা শর্টকাট অ্যান্সার আছে, এই শর্টকাট অ্যান্সারটা যাতে আমরা বুঝতে পারি। এরপর আমার প্রাইমারি রেগুলেশন বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স কি করে? আমার বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স কে মেনটেন করে? অর্থাৎ কিডনি। তো এই বিষয়ে আমার ধারণা থাকা দরকার। ইলেকট্রোলাইট ব্যালেন্স এখন যদি একটা করে পরীক্ষায় আসে, যে পটাশিয়ামকে রেগুলেট করে, তারপরে আমার সোডিয়ামকে রেগুলেট করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই বিষয়টা পড়তে হবে। তো অনেকগুলো কোশ্চেন রিপিটেড 2 টাইম এসেছে, আবার অনেকগুলো কোশ্চেন সিঙ্গেল টাইম এসেছে। তো আমরা যে সালের কোশ্চেনগুলো রিপিটেড দেখি বারবার, যে 5টা 7টা 8টা করে সালের কোশ্চেন রিপিটেড হয়, অথবা 10টা করে সালের কোশ্চেন রিপিটেড হয়। তো এখন কি আপনারা বুঝতে পারছেন যে সালের কোশ্চেন কীভাবে রিপিটেড হয়, আবার কোন কোশ্চেনগুলো রিপিটেড হয়? কিছু ভেরি ইম্পর্টেন্ট বেসিক কোশ্চেন সেগুলো রিপিটেড হয়েছে, এই যে 21 সাল, 25 সাল, 23 সাল, অর্থাৎ আমি 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি। আর 5 বছরে কেন করছি? অর্থাৎ 2020 সালের আগে যে কোশ্চেনগুলো পরীক্ষাগুলো হতো, ওগুলো আমাদের নার্সিং সাবজেক্টের স্ট্যান্ডার্ড মেনটেন করা হতো না। সেখানে বাংলা থাকতো, সেখানে ইংলিশ থাকতো, সেখানে সাধারণ জ্ঞান থাকতো, অনেকগুলো মিলাইয়া সেখানে কোশ্চেন হয়েছে। তো ওইগুলো নিয়ে আমি এই জন্য অ্যানালাইজ করিনি। কিন্তু 2020-এর পর থেকে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেই আছে। তো 21, 22, 23 এইগুলোতে আবার ওই থেকে ইংলিশ থেকে কোশ্চেন দিত না। 24, 25-এ আসে আবার ইংলিশ, কম্পিউটার, এই সাবজেক্টগুলো থেকেও কোশ্চেন ধরা ধরছে, 2টা 4টা করে কোশ্চেন দিচ্ছে। তো সুতরাং আমরা এইগুলো একটু খেয়াল করব। এরপর আমার আসছে মাসকুলোটারি সিস্টেম থেকে লং স্ট্রাকচারাল বডি, সবচেয়ে বড় বোন কোনটা? বিভিন্নভাবে পরীক্ষায় আসছে। তারপরে কলার বোনের নাম কি? কোনটা কলার বোন? এটাও 2বার আসছে। তারপরে ফোরামেন ফোরহেডের বোনের নাম কি? এইভাবে আসছে। ফ্লোটিং রিবস কোনটা? এইটা আসছে। নাম্বার অফ অটোজোম কত জোড়া? অটোজোম। স্পাইনাল নার্ভ কত জোড়া? এটা নিয়ে 2021 সালে এই ধরনের কোশ্চেনগুলো আসছে। এরপর আমাদের আসছে রেসপিরেটরি সিস্টেমকে ভয়েস বক্স কাকে বলা হয়? ল্যারিংস, এটা 22-এ আসছে। এছাড়া হচ্ছে আমার অর্গান এনজাইম হরমোন কোনটা থেকে আসে? পেনক্রিয়াস থেকে আসে। কভারিং অফ দ্য লাংয়ের কভারের নাম কি? এরপর আমার আসছে হচ্ছে আমার রিপিটেড কোশ্চেন আসছে নর্মাল টাইটেল ভলিউম অ্যাডাল্টের টাইটেল ভলিউম কত? তো আমার ভলিউম নিয়ে একটু আমাকে পড়তে হবে। এরপর আমরা পড়ব রেনাল ইউরিনারি সিস্টেম স্ট্রাকচারাল ফাংশনিং ইউনিট অফ কিডনি। এই কোশ্চেনটা 3বার আসছে, 22, 24, 25 3বার আসছে। তো আমরা এই কোশ্চেন অ্যানালাইসিস করে এইসব বিষয়। এরপর আমাদের আসছে ইন্ডোক্রাইন সিস্টেম কি? মাস্টার গ্ল্যান্ড অফ দ্য বডি কোনটা? মাস্টার গ্ল্যান্ড কি? পিটুইটারি গ্ল্যান্ড। তারপরে হিট টেম্পারেচার রেগুলেটর সেন্টার কি? আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেট করে, হাইপোথ্যালামাস। এরপর আমাদের কি আছে? হরমোন রেগুলেটিং ব্লাড সার্কুলেটিং, প্যারাথাইরয়েড হরমোন আমাদের কি করে? ক্যালসিয়াম রেগুলেট করে। এরপর আছে হরমোন সিক্রেট বাই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহর্ন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে দেখা যাচ্ছে যে ইনসুলিন কোথায় থেকে, কোন সেল থেকে
সিক্রেশন হয়, এই বিষয়গুলো আমরা বিস্তারিত করব। তো আপনারা যদি এই অংশটুকু আজকে যে একটা সাবজেক্ট পুরোটা পড়েন, পুরো সাবজেক্টের উপর কতগুলো কোশ্চেন আসছে সেটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন 500 কোশ্চেনের ভিতরে। আর অন্য অন্য আগে যে সালে কোশ্চেনগুলো আসছে ঠিক এই কোশ্চেনগুলো রিপিটেড হয়েছে নর্মালি, সেগুলোও আছে, কিছু কিছু 2-4টা ছাড়া বাকি সবগুলো সেখানেও রিপিটেড পাওয়া গেছে। এরপর আমরা আসবো মেডিকেল আর সার্জিক্যাল নার্সিং, অর্থাৎ মেডিসিন এবং সার্জারি, অর্থাৎ ডিজিজ থেকে কি কি কোশ্চেন আমার পরীক্ষায় আসছে। ডিজিজ থেকে অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট কী কী করবে, ইন্সপেকশন কী, পালপেকশন কী, পারকিউশন, এই বিষয়ে কোশ্চেন আসছে, এটা আমরা বলবো। তারপরে অ্যাপিক্যালস পালস কোথায় দেখা যায়, সাইট অফ অ্যাপিক্যালস পালস, এটা নিয়ে কোশ্চেন আসছে, আমরা পড়বো। ইমার্জেন্সি পালস সাইট ক্যারোটিড আমরা দেখে আসছি। তারপর কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি ডিসঅর্ডার বলতে লেফট সাইড হার্ট ফেইলারের কি সাইন কি, পালমোনারি কনজেকশন, অর্থাৎ পালমোনারি কনজেকশন থাকলে কি হয়, লেফট সাইডে হার্ট ফেইলার। কমন ইউআইজি ব্লিডিং, তোমার ব্লিডিং পেপটিক আলসার, অর্থাৎ পেপটিক আলসারের ব্লিডিং কোথায় হয় সেই বিষয়ে কোশ্চেন আসছে। মোস্ট কমন লাং ক্যান্সার কি সেল টাইপ, লাং ক্যান্সারের সেলের নাম কি, অ্যাডেনো কার্সিনোমা, এই বিষয়গুলো আসছে। সার্জিক্যাল ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি যদিও সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ এখানে ডিজিজ কন্ডিশন রিলেটেড আছে, শক, হাইপোভার্মিক শক, এগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের, যেহেতু আমরা এখানে ডিজিজ সম্পর্কে আলোচনা করবো সেই ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ওপর এখানে দিই নাই, এটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে পড়েছি। বার্ন, তারপরে আমার শক, এরপর আমাদের আনকনসিয়াস, এগুলো কিন্তু আপনারা তো জানেন কোর্সের হিসেবে আমরা কিন্তু এগুলো পড়ে আসছি ফান্ডামেন্টাল অফ নার্সিং। এছাড়া আইএম ইঞ্জেকশন, তারপর আইভি ইঞ্জেকশন কীভাবে দেওয়া যায়, এটা অ্যাভেলেবিলিটি, এই বিষয়গুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ চলে আসছে। ফার্মাকোলজি কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্ট, এটা কিন্তু আসছে ফার্মাকোলজি, ফার্মাকোলজি থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় আসছে সেই বিষয়গুলো আমাদের একটু ভালো ধারণা আসবে। ফার্মাকোলজি বিষয়গুলো একটু কঠিন, মনে থাকে না, প্যাচ লাগা যায়, তারপর যে বিষয়গুলো জানতে চাওয়া হয় এখান থেকে আমরা টপিক রিলেটেড ধারণা পাবো। ড্রাগ অফ চয়েস ফর অ্যাকুইট মেনিয়া, মেনিয়ার ক্ষেত্রে কী ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অর্থাৎ আমার অ্যান্টিসাইকোটিক ড্রাগ করতে হবে। প্রেসক্রাইবে আমরা অক্সিজেন ফর দ্য সিওপিডি, অর্থাৎ সিওপিডি পেশেন্টের যে কি কত পরিমাণ অক্সিজেন দেওয়া হয় সেটা পড়বো আমরা। এখান থেকে এক্সাম্পল অফ বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের বোর্ড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, বোর্ড স্পেকট্রাম, এই কোশ্চেনগুলো একবার আমার দেখা দরকার। তারপরে কমন সাইড এফেক্ট অফ বিটা ব্লকার, অর্থাৎ আমি বিটা ব্লকার পড়বো, বিটা ব্লকার অর্থাৎ আমার অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো আছে সেই সাইড ইফেক্টগুলো একবার আমাকে দেখতে হবে। তারপরে সিজার, ওই যে আমরা নিউনেটাল সিজার ক্ষেত্রে যে ওষ মেডিসিন ব্যবহার করি, এই কী কী ব্যবহার করি, সেখানে হচ্ছে ফিনোবারবিট প্রথম চয়েস, এরপর আছে বারবিচুরেট, বারবিট আছে, এগুলো পাররেক্টাল, ডাইজিপাম, এগুলো থাকতে পারে। তারপরে আমার আছে এমআই ড্রাগের ক্ষেত্রে, ঠিক আছে, হার্ট ফেলের ক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন কী হয়, অথবা কোশ্চেনভাবে আসতে পারে জীবন নিচে কী আসতে পারে। এরপর আমরা যে হরমোন রেসপন্সিভ ইউটেরাইন কন্ট্রাকশন ড্রাগ, অর্থাৎ আমার ট্রোকোলাইটিক ড্রাগগুলো পড়তে হবে। ড্রাগ ইন যে মাদারের ক্ষেত্রে যে ড্রাগগুলো ব্যবহার করি সেই ড্রাগগুলো আমার একটু দেখতে হবে। আমরা যখন টপিক করবো তো এই বিষয়গুলো হাইলাইট করব। তো এই টপিক কিন্তু আমি আপনাদের এখানে শর্ট দেখার জন্য দিয়েছি, এটা কিন্তু আপনাদের টপিকের মধ্যেও আছে, প্রতিটা টপিকের শেষে আমি দেখাই দিব আপনাদের একটু পরে ইনশাআল্লাহ। এরপর আমার আছে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে নাই, তারপরেও কয়েকটা কোশ্চেন রিপিটেডলি আসছে যেগুলো জানতে চাওয়া হচ্ছে। সেটা হচ্ছে যেমন মোড অফ ট্রান্সমিশন, হেপাটাইটিস, ফেকোরাল রুট চলে আসে, অর্থাৎ আমাদের ওই যে ওয়াটার বোন ডিজিজ, যে এয়ার বোন ডিজিজ, ফুড বোন ডিজিজগুলো আছে সেই বডি ফ্লুইড, ওগুলো থেকে এই কোশ্চেনগুলো আসছে। আমরা তারপরে মসকুইটো বোন ডিজিজ, এটা কমিউনিকেবল ডিজিজ হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের অংশ সহ মেডিকেল, অর্থাৎ যে মাইক্রোবায়োলজি যে পার্ট অংশ আছে এই দুটা মিলেই এই কোশ্চেনগুলো আসছে। তো কী কী কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা একটু মনে রাখি। স্টারের ডিজিজ ইনফেকশন থেকে আমাদের কোশ্চেন আসছে। জেনারেল মাইক্রোবায়োলজি, জেনারেল মাইক্রোবায়োলজি থেকে যে বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এক্সাম্পল কোথায় থেকে আসে, টেট্রাসাইক্লিন, এটা কার বিরুদ্ধে ব্যবহার করব, সেই বিষয়গুলো। এরপর আমাদের আছে ফুড নিউট্রিয়েন্ট, নিউট্রিশন থেকে আমাদের কোশ্চেন হয়েছে। নিউট্রিশন থেকে রিপিটেড কোশ্চেন হয় নাই, রিপিটেড কোশ্চেন অল্প পরিমাণ হয়েছে, অর্থাৎ নিউট্রিশন থেকে রিপিটেড কোশ্চেন হয় না। মেইন সোর্স অফ দ্য এনার্জি ফর কার্বোহাইড্রেট, আমরা মেইন সোর্স অফ বডির এনার্জি সবচেয়ে কোন খাবার থেকে পাই, তো কার্বোহাইড্রেট থেকে পাই। প্রাইমারি যে কার্বোহাইড্রেট স্টোরেজ কোথায়, কোন রূপে কার্বোহাইড্রেট আমাদের শরীরে থাকে, গ্লাইকোজেন রূপে, ঠিক আছে। নেচার এসেনশিয়াল ফর মাসেল বিল্ডিং, অর্থাৎ বডি বিল্ডিং করতে, মাসেল বিল্ডিং করতে কোনটা দরকার, প্রোটিন, এটা তার মেইন স্ট্রং অফ দ্য প্রোটিন ইন দ্য হিউম্যান বডি, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। কোন স্টোরেজ ফর্মে থাকে,
কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন ডেফিসিয়েন্সি কী, এই বিষয়গুলো আমরা ধারণা নেব ইনশাল্লাহ। ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন, এইগুলো। এছাড়া ভিটামিন রিলেটেড ডিজিজ আসছে, যেমন ভিটামিন সি রিলেটেড ডিজিজ আসছে। তারপর এরপর আমার আসছে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, মাইক্রোনিউট্রিয়েন্ট, এই বিষয়গুলো আমি একটু ধারণা নেব। এরপর আসছে পেডিয়াট্রিক অর্থাৎ চাইল্ড হেলথ নার্সিং, অর্থাৎ শিশু থেকে কী কী কোশ্চেন আসছে আমাদের, যে ইনফ্যান্ট টেক কন্ট্রোল এস কয়, অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্টের পার্ট থেকে। ইনফ্যান্ট নেক কন্ট্রোল, হাত সেখানে হচ্ছে ঘাড় কোন মাসে এদিক সেদিক সাইডে দেখে, এটা আছে ইনফ্যান্ট নেক কন্ট্রোল এজ, অর্থাৎ ইনফ্যান্ট, এইটাই কোশ্চেনটা দিছি, সাথে উত্তরটা দেওয়া আছে যে বাচ্চা ঘাড় নড়াচড়া করতে পারে কত মাসে। তো এটা আমি দেখলাম, অর্থাৎ যে বাচ্চা এই কোশ্চেনটা আসছে যে ঘাড় নড়াচড়া করতে পারে, তা বাচ্চা সেখান থেকে আবার আসতে পারে বাচ্চা কোনো ধরতে পারে কত মাসে, তারপরে বাচ্চা আবার দেখতে পারে কত মাসে, বাচ্চা কানে শুনতে পারে কত মাসে। এই বিষয়গুলো আমার আইডিয়া নিতে হবে, কারণ কি এখান থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন আসছে, সুতরাং আমি একটু দেখবো। তারপর বাচ্চার ক্ষেত্রে আইএম ইঞ্জেকশন কোথায় দেওয়া লাগে, আমাদের ইঞ্জেকশন সাইটে। টোটাল লাং ক্যাপাসিটি ফর নিউবর্ন, একটা বাচ্চার ক্ষেত্রে লাং ক্যাপাসিটি কত, আমরা যে লাং ক্যাপাসিটি পড়লাম যে অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে 500 ml, বাচ্চাদের ক্ষেত্রে 150 ml, তো এই নিউবর্নের ক্ষেত্রে এটা। পেডিয়াট্রিক অ্যান্ড ডিজিজ কন্ডিশন, এই যে বাচ্চাদের যে আমাদের ডিজিজগুলো আছে, সেগুলোর ডিজিজ থেকে আমাদের কোন ডিজিজ বেশি হাইলাইট করা হয়েছে। ট্যাটোলজি অফ যে অর্থাৎ ফেলোর, অর্থাৎ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। ফিব্রাইল সিজার, সিজার থেকে আসছে, নিউনিটাল সিজার আসছে, নিউনিটাল সিজারে কী কী ড্রাগ ব্যবহার করা হয়, সাইনোটিক হার্ট ডিজিজ কী আসছে, মোস্ট কমন ম্যালিগনেন্সি সিনডের, বাচ্চাদের ক্ষেত্রে কী ম্যালিগনেন্সি হয়, কী সমস্যা হয়, রক্তের কী রোগ হয় সবচেয়ে ক্রনিক, লিউকেমিয়া হয়ে থাকে, নেফ্রোটিক সিনড্রোম হলে কী হয়, জেনারেলাইজ ইডেমা, অর্থাৎ সারা শরীর ফুলে যাবে। তো পাশাপাশি আমার যে এটা কোশ্চেনটা আবার উল্টাভাবে পরীক্ষায় আসতে পারে। এরপর আমার সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে মিডওয়াইফারিয়ান নার্সিং। মিডওয়াইফারি নার্সিংয়ের কী কী আসে, জেনারেল মিডওয়াইফারি থেকে আসছে, এছাড়া লেবর এবং পোস্টপার্টাম থেকে আরও কিছু কোশ্চেন আসছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। লোকিয়া কত সালে কোনটা সিক্রেশন হয়, কত দিনে, কোনটা কী কালার, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। এলএমপি কীভাবে হিসাব করা হয়, যে কীভাবে এই রুলকে কী বলা হয়, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমার পরীক্ষায় আসছে। এরপর কমিউনিটি হেলথ নার্সিং কিন্তু আমরা অ্যাভয়েড করি, কিন্তু দেখেন কমিউনিটি হেলথ নার্সিং থেকে অনেকগুলো কোশ্চেন হয়েছে, রিপিটেড কোশ্চেন হয়েছে, এবং সেগুলো রিপিটেড হয়, ভ্যাকসিন নিয়ে পরীক্ষায় হয়। এরপর মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, যে ডিজিজ মেন্টাল হেলথ ডিজিজ আছে সেই ডিজিজগুলো থেকে আছে, যেমন ডিলিউশন, হ্যালোসিনেশন, ইলিউশন ডিফিনেশন, তারপর মোস্ট কমন টাইপ অফ হ্যালোসিনেশন, যে সিজোফেনিয়া যেগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমার পরীক্ষায় আসে। এরপর আমাদের আছে নার্সিং ম্যানেজমেন্ট, যে আমাদের নার্সিং ম্যানেজমেন্ট এবং রিসার্চ থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো শর্ট আকারে দেওয়া হয়েছে। টাইপস অফ লিডারশিপ কী, লিডারশিপ আমাকে পড়তে হবে, অটোক্রেটিক লিডারশিপ কী, এই বিষয়ে আমরা দেখবো। ডিউটি রোস্টার মেইনটেইন আসছে, ওয়ার্ড ম্যানেজমেন্ট আসছে, এবিসি ইনভেন্টরি ম্যানেজমেন্ট আসছে। তারপরে আমার রিসার্চ থেকে আসছে টাইপ অফ স্যাম্পল কী স্যাম্পল হচ্ছে, মেজারেবল টেন্ডেন্সি কী, মোড, মিডিয়ান মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি কী, কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, এই সবগুলো আমার আসছে, আমার এই হিসেবে দেখতে পারবো। আর ওপর দিকে আমি যখন জেনারেল যে সাবজেক্টগুলো দেখবো, সেটা কি হচ্ছে, ইংলিশ থেকে কী আসছে, কনসেপ্ট, প্রিপোজিশন নিয়ে আসছে, তারপর ভয়েস নিয়ে আসছে, সিনোনিমস, অ্যান্টোনিম, এইগুলো নিয়ে আসছে, আইডেন্টিফাই পর স্পেলিং কোনটা, রাইট সঠিক উচ্চারণ কোনটা, এই বিষয়গুলো আমার একটু দেখা দরকার যদি আমি সুযোগ পাই। এছাড়া আমার কম্পিউটার থেকে আসছে সিপিইউ কী আসছে, তারপরে কপি পেস্ট সেভ, এটা কি বলা হয়, শর্টকাট কী, অর্থাৎ কপি করতে শর্টকাট কী, পেস্ট করতে শর্টকাট কী, এই বিষয়গুলো আসছে। তারপর ফরমেশন, ওই যে এইচটিটিপি কী, র্যাম কী, রম কী, ইউআরএল কী, এই বিষয়গুলো নিয়ে আমার পরীক্ষায় আসছে। সুতরাং আমি কিন্তু এই অংশটা থেকে আমরা পুরোপুরি যে সাবজেক্টের এরিয়াটা আমি কিন্তু ধারণা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এগুলো আপনাদের কাছে থাকবে, আপনারা একবার দেখবেন, দেখার পরেই ওই সাবজেক্টটার উপর পুরোপুরি আপনাদের একটা নিয়ন্ত্রণ চলে আসবে আশা করা যায়। এরপর আমি যেটা আপনাদের সঙ্গে মেইন বিষয়, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ আমরা সাবজেক্টগুলো কীভাবে পড়ব, ঠিক আছে, কোন সাবজেক্টগুলো কীভাবে পড়ব। তো আমি মেইন এখন সাবজেক্টটা শেয়ার করি, যেটা দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা ছোট করা আছে।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? আচ্ছা। ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমি যে মেইন সাবজেক্ট, অর্থাৎ আপনাদের সামনে আমি যেটা উপস্থাপনা করব আগামীকাল থেকে অথবা আজকে থেকে ইনশাল্লাহ, সেটা হচ্ছে এই যে ফান্ডামেন্টাল অফ নার্সিং, ফান্ডামেন্টাল অফ নার্সিং একটা চ্যাপ্টার নার্সিং, এই যে হিস্টোরি, ইথিক্স, এই মিলে প্রফেশন, এই বিষয়গুলো নিয়ে যেখানে থাকবে যে অধ্যায়টাতে এটা। তো এই বিষয়গুলো কি কি আমাদের রিপিটেডলি কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো কি হুবহু আমাদের পরীক্ষায় আসে না। এটা হচ্ছে আমাদের থিঙ্কিং বেস কোশ্চেন আসে, যে নার্সিং কী করে, নার্সিং কী বিভাগ করে। তো এইটার বিষয় হচ্ছে বিগত দিনে যে কোশ্চেনগুলো আমার ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বোঝার জন্য, মনে রাখার জন্য আমি সাবজেক্ট টপিকগুলোতে বাংলা অ্যাড করেছি। এটা হচ্ছে আমার নতুন ফরম্যাটে যেটা থাকবে, অর্থাৎ আমরা যেন একবার, অনেক সময় আমরা অর্থ বুঝি না, অর্থ না বোঝার কারণে আমরা ভুল করি। তো এখান যে স্পেসিফিক যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেখান থেকে আমি অধিকাংশই বাংলা করে দিয়েছি, যেগুলো সহজ বাংলা সেটা তো আমরা জানি। তো সুতরাং প্রতিটা টপিক ডাবল ফিগারেশনে, অর্থাৎ ইংলিশ তার অর্থ বাংলা। আমার যেটা দরকার আমি সেটা পড়বো, যেটা ধরবো না একবার মনে রাখবো। অর্থাৎ আমার বাংলার কথা, আমি বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলা অর্থ বুঝলে আমার মাথায় সহজে থাকে, সুতরাং বুঝতে পারি। এরপরে আমরা এখন প্রফেশন হিসেবে কী কী যে পয়েন্টগুলো আমার পরীক্ষায় আসে সেই পয়েন্টগুলো আমরা এখানে হাইলাইট করেছি। ঠিক আছে, নার্সিং প্রফেশন থেকে আমরা কী কী করতে পারি, নলেজ, ফর্মাল এডুকেশন, প্রফেশনাল ট্রেনিং, কোড অফ ইথিক্স, এরপর প্রফেশনাল অর্গানাইজেশন, রেজিস্ট্রেশন, লাইসেন্স, এই বিষয়গুলো নিয়ে আমার নার্সিং পেশা কী কী থাকতে পারে। এরপর আমাদের ফাউন্ডার অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে আমাদের কোশ্চেনে আসে, সেটা হচ্ছে তার জন্মসাল আসে, তার মৃত্যুসাল আছে, তার কোন যুদ্ধে ছিল। তো এটা নিয়ে একটু শর্ট অল্প দিয়ে একটা পয়েন্ট দেওয়া আছে। এরপর তার থিওরিগুলো নিয়ে, পরিবেশ ইনভেন্ট মানে কি, অর্থাৎ তার এনভায়রনমেন্টাল থিওরি কী কী হয়, এনভায়রনমেন্টাল শেষে কী হয়, এনভায়রনমেন্টাল থিওরি ইনফ্রন্টে কী, এই পয়েন্টগুলো কিন্তু আমার হাইলাইট করতে থাকে। ঠিক আছে, এরপর আমাদের নার্সিং ইন বাংলাদেশ অর্থাৎ বিএনএমসি নিয়ে কোশ্চেন আসে, ফাংশন অফ বিএনএমসি, বিএনএমসি কী কী রেগুলেশন করে, এগুলো বিএনএমসি বিস্তারিত আরও নিচে আসে, আপনারা দেখতে পারবেন। যে বিএনএমসি কী কী কাজ করে, এটা না কিন্তু রিপিটেড পরীক্ষায়, বিগত সব পরীক্ষায় কিন্তু আসছে বিএনএমসি নিয়ে একটা করে কোশ্চেন, যে কী কী করে। সেখান থেকে আমি আরও কিছু বিষয় আপনাদের দেখাবো। দেখি এরপর আমাদের আছে যে আমাদের ভালো যে অটোনমি, জাস্টিস, তারপরে বেনিফিশিয়ান, নন বেনিফিশিয়ান, এই বিষয়গুলো নিয়ে কিন্তু রিপিটেড কোশ্চেন আসছে। তো দেখি আমরা কী কী কোশ্চেন আসে, কী কী অর্থ পরীক্ষায় আমাদের আসে। তো এর ভিতরে কিন্তু আমাদের এবার গুরুত্বপূর্ণ যে টপিক, এই যে অটোনমি, জাস্টিস, বেনিফিশিয়ান, নন বেনিফিশিয়ান, ম্যাল প্র্যাকটিস, যে কথাগুলো আছে এই টপিকগুলো থেকে আমরা কিন্তু শর্ট অর্থ জানি। এবার কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে ম্যাল প্র্যাকটিস থেকে কোনো কোশ্চেন আসতে পারে। যেমন কি অলরেডি কিন্তু ম্যাল প্র্যাকটিস আমাদের হয়ে গেছে, আমরা জানি, ফেসবুকে দেখেছি যে ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে 2টা হসপিটালে কিন্তু 2টা রোগী মরে গেছে। একটা দেওয়ার কথা ছিল, একটা ভালো করে না খেয়াল করে, না দেখে, সেটা কিন্তু অন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস। ঠিক আছে, তো ম্যাল প্র্যাকটিস থেকে আপনারা পড়বেন, ম্যাল প্র্যাকটিস থেকে কোশ্চেন থাকতে পারে। এরপর আমরা অটোনমি পড়ব। অটোনমি কি হচ্ছে, যে অটোনমি মেন রেসপেক্ট দ্য পেশেন্ট রাইটস টু মেক ইনফর্ম ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন কেয়ার। তাদের কেয়ার সম্পর্কে আমাকে জানতে হবে। অটোনমি সময় নিজের হেলথ কেয়ার সম্পর্কে ইনফর্ম ডিসিশন নেওয়ার অধিকার, অর্থাৎ পেশেন্ট তার হেলথ কেয়ার সম্পর্কে, অর্থাৎ আমি চিকিৎসা নিব কি নিব না, এটা তার সে অধিকার নিতে পারে। এটা হচ্ছে বাংলা কথা। অটোনমি মানে কি, এটা মাথার মধ্যে রাখবেন। অটোনমি নিয়ে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসবে। অর্থাৎ দেখেন এই যে 22-এ আছে, আমি হাইলাইট করে দিছি, 22-এ আছে, 23-এ আছে, 24-এ আছে, 25-এ আছে, একই কথা আসে নাই, কিন্তু অটোনমি নিয়ে বিভিন্নভাবে পরীক্ষায় আসছে ওয়ার্ডটা। তো অটোনমি মানে যে পেশেন্ট তার নিজের চিকিৎসা সম্পর্কে নিজে সে নিতে পারবে, ডিসিশন নিতে পারবে। তা আমি হাইলাইট করে রাখবো কি, অটোনমি সেলফ ডিটারমিনেশন। ঠিক আছে, অটোনমি সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ নিজের চিকিৎসা সম্পর্কে জানা, নিজের বিষয়গুলো সম্পর্কে জানার অধিকার, এটা কিন্তু পরীক্ষায় রিপিটেডলি আসে। এবার বেনিফিশিয়ান কি, উপকার করা। বেনিফিশিয়ান মিনস দ্য অ্যাক্টিং ফর দ্য বেনিফিট টু দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের যেটা ভালো হবে সেটা করা। প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার টু ইমপ্রুভ দ্য পেশেন্ট হেলথ, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার আমাকে প্রোভাইড করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার আমাকে প্রোভাইড করতে হবে। বেনিফিশিয়ান কি, ডুইং গুড, অর্থাৎ ভালো কিছু করা। এটা কিন্তু বোর্ডে এটাও আসছে, বেনিফিশিয়ান মানে কি, বিভিন্নভাবে ট্রামটা চলে আসছে ঘুরে ফিরে। 22, 23, 24, 25 এটাও বেনিফিশিয়ান। নন বেনিফিশিয়ান, ক্ষতি না করা, অর্থাৎ আমি এমন কিছু করব না রোগীর যেটা ক্ষতি হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমি পরীক্ষার ক্ষেত্রে আমি মনে রাখবো কীভাবে,
নন ম্যালিফিসেন্ট মানে ডু নট হার্ম, অর্থাৎ আমার হাইলাইট থাকবে কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমার যে নন ম্যালিফিসেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন আসে সেটা আমার মাথায় যেন থাকবে নন ম্যালিফিসেন্ট মানে ডু নট হার্ম। এই ডু নট হার্মের সঙ্গে অর্থাৎ কোন পেশেন্টের ক্ষতি না করা, এইটার সঙ্গে পরীক্ষার যে অপশনটা মিলে যাবে সেটাই আমার রাইট অ্যান্সার হবে অর্থ বুঝে থাকলে। তো আপনারা চিন্তা, কখনোই হুবহু সব কোশ্চেন কমন পাওয়া যাবে না, আমার একে আইকিউ থেকে আমাকে উত্তর দিতে হবে। এরপর আমরা আছে জাস্টিস, ন্যায় বিচার। জাস্টিসের যে কি করব, রোগীদের প্রতি ন্যায্য সম্মানভিত্তিক কেয়ার প্রদান করা, যেটা রোগীর প্রাপ্যতা সেটা আমি দিব। তো জাস্টিস মানে ফেয়ারনেস, একবার ক্লিয়ার, স্বচ্ছতা, এটা আমি মনে রাখবো জাস্টিস। তারপর ফিডেলিটি, বিশ্বস্ততা, অর্থাৎ আমি যে কেয়ার দেবো পেশেন্ট যেন তার বিশ্বস্ততা রাখতে পারে। প্রফেশনাল প্রমিস অ্যান্ড কমিটমেন্ট বজায় রাখা। প্রফেশনাল প্রমিস কি, আমি তার কি কনফিডেন্ট, তাকে আমি জানাবো তার চিকিৎসা সম্পর্কে, তার যে গোপন কোনো তথ্য পালে সেটা আমি সংরক্ষণ করব, কাউকে বলবো না, এই কমিটমেন্টটা রক্ষা করে, এটার নাম হচ্ছে ফিডেলিটি। এবার ভ্যারাসি, সত্যবাদিতা, ঠিক আছে, মিনিং দ্য টেলিং ট্রুথ, সত্য কথা বলতে হবে, রোগীর সঙ্গে ন্যায়সঙ্গত কথা বলতে হবে, আমার কাছে যা আছে তাই বলবো, ট্রুথফুলনেস। ভ্যারাসিটি মেন্স ট্রুথফুলনেস, এই বিষয়ে আমরা খেয়াল করব। পেশেন্ট রাইট, কি কি পেশেন্ট রাইট থাকতে পারে, পেশেন্ট রাইট নিয়ে আমাদের বিভিন্নভাবে আসে, সুতরাং আমরা এরপর পেশেন্ট রাইট নিয়ে দেখব কি করে, ইট ইনফরমেশন, প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি, ইনফর্ম কনসেন্ট, রিফিউজ স্টেটমেন্ট, না নেওয়ার, ঠিক আছে, না নিতে, সে নিতে চাইবে না। অনেক সময় কি হয়, আমরা সাপোজিটরি দিতে চাই, যদি কয় না আমি নিব না সাপোজিটরি, এটা তার অধিকার, সে চাইলে না নিতে পারে। রেসপেক্ট টু কেয়ার, তার প্রাপ্যতা, সেফ কেয়ার, এই বিষয়ে। তো এই থিঙ্কিং বেস কোশ্চেন আসলে আমরা কিন্তু এখান থেকে দিব, ক্রিটিক্যাল কোশ্চেনগুলো এগুলো থেকে আসে। এরপর আমরা ইনফর্ম কনসেপ্ট, অবশ্যই অবৈধ সম্মতিপত্র, বিশেষ করে ইনফর্ম কনসেপ্টের কথাগুলো আসে, অর্থাৎ আমার যখন ওটি কথা চলে আসে তখনই কিন্তু ইনফর্ম কনসেন্টটা চলে আসে। কিন্তু শুধু ওটির বিষয় না, সব বিষয়ে কিন্তু আমার ইনফর্ম কনসেন্ট থাকতে হবে, রোগীকে জানাতে হবে এবং তার অথরাইজেশন নিতে হবে রোগীর ক্ষেত্রে। এরপর কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা রক্ষা করা। এরপর আমরা আসি ব্যক্তিগত গোপনীয়তা, প্রাইভেসি আমাকে মেনটেন করতে হবে। তো এই অধ্যায় থেকে কিন্তু ওপর দিকে আমরা দেখছি কোশ্চেন আসছে, সুতরাং কি কি পয়েন্টগুলো থাকবে আমি এটা হাইলাইট করে চলে যাব, একবার করে ডাকে দিয়ে আমি পড়ে দেব। নেগলিজেন্সিস করা যাবে না, অর্থাৎ এক্সেপ্ট স্ট্যান্ডার্ড ফর কেয়ার, প্রদান করতে ব্যর্থ হওয়া, অর্থাৎ যেটা তার প্রাপ্যতা ছিল সেটা কিন্তু আমি দিতে পারছি না, এটা করা যাবে না। এরপর আমরা ম্যাল প্র্যাকটিস নিয়ে কথা বললাম, যে মেইন কম্পোনেন্ট থাকবে ডিউটি, ব্রাঞ্চ ডিউটি থাকবে, ডিউটেশন থাকবে, হার্ম, ড্যামেজ, এটা খুব আমরা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি খেয়াল করবো এখান থেকে, হাউ টু প্রিভেন্ট ম্যাল প্র্যাকটিস, অর্থাৎ এটা আপনারা একটু মনে করবেন যে কীভাবে আমি ম্যাল প্র্যাকটিস থেকে সরে থাকবো। যেমন কি, ফলো আপ রুলস স্ট্যান্ডার্ড, আমি নিয়ম মেনে চলবো, গিভ সেফ কেয়ার, প্রপার ডকুমেন্টেশন, টেক ইনফর্ম কনসেন্ট, মেইনটেইন কনফিডেন্সিয়ালিটি, স্টে উইথ স্কোপ, রিপোর্ট ইরোর্স অ্যান্ড মেইনটেইন কম্পিটেন্স, দক্ষতা জ্ঞান বজায় রাখা। তো এইটা হচ্ছে রাখার জন্য। সুতরাং যে এই ওয়ার্ডটাই যে আপনার পরীক্ষা থাকবে তা না, আপনার ম্যাল প্র্যাকটিসকে অ্যাভয়েড করার জন্য আপনি কী কী মেইনটেইন করবেন সেই বিষয়ে আপনার ধারণা থাকলে পরীক্ষায় সহজ হবে। ম্যাল প্র্যাকটিস থেকে বোর্ড কোশ্চেনও আসছে, জানতে চাওয়া হয়েছে 21, 24 আসতে, 26 আসার সম্ভাবনা বেশি। প্রফেশনাল যে নেগলিজেন্সি সেটা হচ্ছে আমার ম্যাল প্র্যাকটিস। এরপর আমরা বিএনএমসি নিয়ে উপরে ছিলাম, নিচে আমি বিস্তারিত দিয়েছি যে বিএনএমসি কী করে, কোড অফ এথিক্স। বিএনএমসি দেখেন, বিএনএমসি কোড অফ কন্ডাক্ট, এখানে কি হচ্ছে বিএনএমসি কোড অফ কন্ডাক্ট নিয়ে কিন্তু আমার পরীক্ষায় আসছে, ঠিক আছে, পরীক্ষায় আসছে। সুতরাং এই বিষয়গুলো আমি দেখব যে কী কী করে বিএনএমসি কোড অফ কন্ডাক্ট, লিগ্যাল রেগুলেশন করে, পেশেন্ট সেফটি, পেশেন্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড, ল অ্যান্ড গাইড, এই বিষয়ে আমার বিএনএমসি মেইনটেইন করে থাকে। বোর্ড কোশ্চেন কত আসছিল 24-25 সালে। সুতরাং আমি যে বিএনএমসি যে কোড অফ কন্ডাক্ট, একবার ল অ্যান্ড গাইডেন্স আছে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড আছে, পেশেন্ট সেফটি আছে, কিন্তু বিএনএমসি কিন্তু আরও অনেকগুলো কাজ আছে, যেমন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কাজ আর একটা উপর দিকে আমরা পড়ে আসছি, লাইসেন্স দেওয়া, তারপরে স্টাফিং ম্যানেজ করা, এসবগুলো থাকতে পারে। তো প্রফেশনাল কী হলে আমরা দেখি পেশেন্ট সেফটি, বিএনএমসি রেগুলেশন করবে। প্রফেশনাল যে ইথিক্সগুলো আছে সেটা আছে তারা ইনসার্ট করে। তারপরে কনফিডেন্সিয়ালিটি তারা মেইনটেইন করে, ইনফর্ম কনসেন্ট, তারপর প্রপার ডকুমেন্টেশন, অ্যাকাউন্টেবিলিটি, স্কোপ অফ প্র্যাকটিস, তারপরে প্রিভেন্ট ম্যাল প্র্যাকটিস, রেসপেক্ট পেশেন্ট রাইটস, তারপর হলো বিএনএমসি রেগুলেশন। এই সবগুলো কিন্তু বিএনএমসির রুল অ্যান্ড রেগুলেশন, তারপরে বিএনএমসির কাজ। এরপর আমরা আসবো স্কোপ অফ নার্সিং প্র্যাকটিস, আমরা কোন কোন ক্ষেত্রে নার্সিং প্র্যাকটিস আমি করতে পারবো।
এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত। পেশেন্ট অ্যাডভোকেসি, নার্স কী হিসেবে কাজ করে, অ্যাডভোকেট হিসেবে কাজ করে, অ্যাডভোকেসিতে কী কী করে সেই বিষয়গুলো আমি খেয়াল করবো। প্রোটেক্ট পেশেন্ট রাইট, রেসপেক্ট পেশেন্ট চয়েস, সাপোর্ট ইনফর্ম ডিসিশন মেকিং, ডিসিশন নিতে তাকে সহযোগিতা করে, রিপোর্ট প্র্যাকটিস, এই সবগুলো আমি আসবো। এরপর আমাদের ট্রাস্ট আছে। এরপর আমি একটু মনে রাখার জন্য শর্টকাট দিছি যে এই টপিকটার ক্ষেত্রে, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে যে অ্যাটোনমি কি, সেলফ ডিটারমিনেশন, বেনিফিশিয়েন্ট কি, ড্রয়িং গুড, তারপরে নন বেনিফিশিয়েন্ট, এই সবগুলো শর্ট আকারে থাকবে। তো এখানে আমি কিন্তু বোর্ড লাইন কোন কোন টপিক থেকে বোর্ড কোশ্চেন আসছে সেটা হাইলাইট করা আছে, আপনারা একবার দেখলে এটা বুঝতে পারবেন। এরপর আমি পুরো টপিকটাকে একটা কি করেছি, শর্ট সামারি করেছি। আমি যখন পরীক্ষার একদিন বা 2 দিন আগে পড়বো তখন প্রতিটা চ্যাপ্টার একবার করে রিভিশন দিব, প্রতিটা চ্যাপ্টার একবার করে রিভিশন দেবো। এখানে আমি কলম দিয়ে কিন্তু দাগ দিয়ে রাখতে পারি, কলম দিয়ে দাগ দিয়ে 10টা পৃষ্ঠায় 10টা লাইন মনে রাখবো। এটা যদি আমি কলম দিয়ে দাগ না দিই, শর্ট অ্যান্সার কোশ্চেন। এইখানে আমি 40টা 50টা 60টা বিভিন্ন যে যে গুরুত্বপূর্ণ, ঠিক এরকম আমি কিছু কোশ্চেন দিয়েছি যেগুলো আপনাদের কি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে উঠে আসছে এক পৃষ্ঠার মধ্যে। এক নজর দেখবেন, এক পৃষ্ঠা পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা সবগুলো পড়ার দরকার নাই, যেটা আপনি পারবেন না সেটা পড়বেন। সেটা কি, ফাউন্ডার অফ মডার্ন নার্সিং, লেডি উইথ ল্যাম্প কাকে বলা হয়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ক্রিমিয়ার ওয়ারে কে ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তারপরে তার ডেট, মৃত্যু, তারপর সে কোন হসপিটালে কাজ করতেন, নার্সিং স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়, অটোনমি মানে কি, বেনিফিশিয়েন্ট মানে কি, নন বেনিফিশিয়েন্ট, জাস্টিস, এই সবগুলো শর্ট আকারে দেওয়া আছে। প্রফেশনাল নেগলিজেন্সিস মানে কি, ম্যাল প্র্যাকটিস, এর সাথে কিন্তু বোর্ডগুলো উল্লেখ আছে। এখানে সবগুলো কিন্তু নাই, আমি ABCD এগুলো কিন্তু দিই নাই, জাস্ট আপনাকে কোশ্চেন অ্যান্সার, রাইট অ্যান্সার। আপনি রাইট অ্যান্সার জানা থাকলে ABCDও পেরে যাবেন, ওইটা কোনো সমস্যা নয়, ঠিক আছে। এই হিসেবে এই অধ্যায়টার উপরে এই 40, 50, 30, 35 এই বিভিন্ন অধ্যায়ের যেরকম গুরুত্বপূর্ণ কথা আছে, তথ্য আছে, তথ্যের তো শেষ নেই, তথ্য তো অনেক। এটা আমি আপনাদের অ্যাড করে দিয়েছি পড়ার সুবিধার্থে, জানার সুবিধার্থে। এরপরে এই চ্যাপ্টারটার উপরে আমরা যতক্ষণ যা আলোচনা করলাম তার উপরে 40, 50, 60টা করে MCQ দেওয়া আছে, সাথে একটা ওই কোশ্চেনটার একটা ক্লু বোর্ড কোশ্চেন দেওয়া আছে, সেটা অ্যাড করে দিয়েছি। দ্য ইথিক্যাল প্রিন্সিপাল অফ দ্য সেলফ ডিটারমিনেশন। হয়তো আপনি এই যে ABCD যে অপশনগুলো আছে এগুলো হয়তো বোর্ডের হয়তো ABCD একই মার্কিং পাবেন না, কিন্তু এই কোশ্চেনটার ভিতরে আপনি পেবেন যে কী ধরনের কোশ্চেনটা আসছে। তারপর বেনিফিশিয়েন্ট মিনস কি, বেনিফিশিয়েন্ট মানে কি। এরপর আমরা আবার ডিসেসছে ফাউন্ডেশন নার্সিং পেশেন্ট রিলেশন কি, নার্স পেশেন্ট রিলেশন কি হচ্ছে, সেটাকে থেরাপিউটিক কমিউনিকেশন বলে। থেরাপিউটিক কমিউনিকেশনের মেইন বিষয় কি, ট্রাস্ট, বিশ্বাস থাকতে হবে একজনের প্রতি, বিশ্বাস করতে হবে, তাছাড়া তো থেরাপিউটিক কমিউনিকেশন হবে না। বিশ্বাস না করলে তো তথ্যই দিবে না আপনাকে, তাহলে কীভাবে থেরাপি দেবেন। এই আকারে এই বোর্ড কোশ্চেন সহ, সালের কোশ্চেন সহ সবগুলো আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার। আচ্ছা, আমার 1 মিনিট পর আমাদের টাইম আউট হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের পুরো বইটা, অর্থাৎ বাংলা এই যে ফান্ডামেন্টাল থেকে শুরু করে রিসার্চ পর্যন্ত 12টা 13টা সাবজেক্ট ঠিক একই রকমে সাজানো আছে। এটা হচ্ছে আমাদের বিষয়।